আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশে সরকার পরিবর্তনের জল্পনা আবার শুরু হয়েছে। বলা বাহুল্য, এখনো হয়তো সেভাবে জমাট বাঁধেনি এই সম্ভাবনা, তবে তার সংকেত কিন্তু পাওয়া শুরু হয়ে গেছে। কেন এই জল্পনা এবং সংকেতগুলো কি, এই নিয়ে এখনকার প্রতিবেদন। দর্শকদের কাছে অনুরোধ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা, তাই শেষ পর্যন্ত শুনবেন, কমেন্টস করে জানাবেন আপনারা কি ভাবছেন, এবং এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। সরকার বদলের জল্পনার পেছনের খেলোয়াড় হিসেবে নাম উঠে এসছে ত্রিশক্তির, তিন পরাশক্তি। তাদের মধ্যে এবার প্রথম নামটি ভারতের, এবং সঙ্গে আমেরিকা, তারপর চীন, এবং এদের সঙ্গে আছে দেশের অভ্যন্তরীণ রাজনীতি, অর্থনীতি এবং আনুষঙ্গিক অন্যান্য সমস্যা। একটা সময় ভারত ভেবেছিল শেখ হাসিনার পর যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হবে সেটাকে তারা ম্যানেজ করতে পারবে। ভেবেছিল নতুন ক্ষমতার বিন্যাস হয়তো বিতর্কিত হবে, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশে এমন এক রাজনৈতিক কাঠামো ফিরবে যা অন্তত স্থিতিশীল হবে, অন্তর্ভুক্তিমূলক হবে, মানে সমস্ত রাজনৈতিক দলকে সেখানে নিয়ে আসা যাবে, আর ভারতের মৌলিক নিরাপত্তা স্বার্থকে যা আঘাত করবে না। কিন্তু আজ প্রশ্ন উঠছে, ভারতের সেই হিসাব কি ঠিকঠাক চলছে নাকি ভেঙে পড়ছে? কারণ যে সরকারকে ঘিরে এত প্রত্যাশা ছিল, সেই তারেক রহমান কেন্দ্রিক ক্ষমতা কাঠামো এখন ক্রমেই ব্যর্থতার প্রতীকে পরিণত হচ্ছে, এমন কথাই শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে। দেশের অর্থনীতি ভয়ঙ্কর চাপের মধ্যে, সাধারণ মানুষের জীবন দুর্বিষহ, রাজনৈতিক স্থিতিশীলতা ফেরেনি, বরং অনিশ্চয়তা বেড়েছে। আর এর মধ্যেই সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা, সেটা ভারতের কাছে তো বটেই, সেটা হলো বাংলাদেশের তারেক রহমান সরকারের চীনের দিকে ক্রমশ বেশি ঝুঁকে পড়ার ইঙ্গিত। অর্থাৎ দিল্লি যে কারণে এতদিন বাংলাদেশকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করেছে, আজ সেই প্রতিটি কারণই আবার সামনে ফিরে আসছে। কারণ বাংলাদেশ ভারতের কাছে শুধু একটি প্রতিবেশী দেশ নয়, বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সেভেন সিস্টার্স ও সিকিম, এই পুরো অঞ্চলের স্থিতিশীলতা, যোগাযোগ, বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা সব কিছুর সঙ্গে বাংলাদেশের ভূমিকা গভীরভাবে জড়িয়ে আছে। ভারত কখনোই চায় না বাংলাদেশ এমন একটি ভূখণ্ডে পরিণত হোক যেখান থেকে বিচ্ছিন্নতাবাদী, জঙ্গি বা মৌলবাদী শক্তি নতুন করে মাথা চাড়া দিতে পারে। ভারত এটাও চায় না চীন বাংলাদেশকে ব্যবহার করে পূর্ব দিক থেকে একটি দীর্ঘমেয়াদী কৌশলগত চাপ তৈরি করে। আর এই জন্যেই যে মোহাম্মদ ইউনূসের সরকারের চূড়ান্ত বিরোধিতায় চলে এসেছিল ভারত, এবং ভারতের চাপে আমেরিকাকে পর্যন্ত বাধ্য হয়ে মোহাম্মদ ইউনূস সরকারকে পরিবর্তন করতে বাধ্য হয়। নির্বাচনে ভারতের যে প্ল্যান, সেই প্ল্যানে সায় দিতে বাধ্য হয় আমেরিকা। আর এই কারণেই শেখ হাসিনার আমলে দিল্লি স্বস্তিতে ছিল, কারণ সেই সময় ভারত মনে করত অন্তত ঢাকার সঙ্গে নিরাপত্তা, সীমান্ত, কৌশলগত বিষয়ে তার একটি নির্ভরযোগ্য বোঝাপড়া আছে।
উত্তর পূর্বের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সীমান্ত নজরদারি, ট্রানজিট, সংযোগ প্রকল্প, বিদ্যুৎ সহযোগিতা, ডিজেল সব মিলিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক তখন দিল্লির কাছে একটি সাফল্যের গল্প ছিল। আর বাংলাদেশও তার সুফল পেয়েছে। বাংলাদেশে দারিদ্র্য দূরীকরণ প্রকল্প বিপুলভাবে বেশ সফল হয়েছিল। তার পেছনে ছিল দেশের আপাত শান্তি, ভারতের সাথে সমঝোতা। কিন্তু তারপর পাল্টে যায় সমীকরণ, পতন হলো শেখ হাসিনা সরকারের। আর সেই সরকারের পতনের পেছনে ভারত এবং আমেরিকার ভূমিকা আগে শুধু আমেরিকার ভূমিকা দেখা হতো, এখন ভারতের ভূমিকা আছে বলে এনায়েত কবির তার একটি সাম্প্রতিক লেখায় তিনি এগুলো দিয়েছেন। আমি সেটা নিয়েও এই প্রতিবেদনে অন্য একটি প্রতিবেদন করেছি আমার চ্যানেল। সবচেয়ে বড় প্রশ্ন হলো, শেখ হাসিনা সরকারের পতন ঠেকাতে ভারত কেন দৃশ্যমানভাবে এগিয়ে এলো না? এর উত্তর খুব সহজ এবং সরল বা সোজা নয়। অনেক বিশ্লেষক মনে করেন দিল্লি বুঝেছিল বাংলাদেশের মানুষের অভ্যন্তরীণ ক্ষোভ এতটাই গভীর হয়েছিল যে হাসিনা সরকারের বিরুদ্ধে, যে প্রকাশ্য হস্তক্ষেপ করলে তা উল্টো ভারতের বিরুদ্ধে জনরোষে পরিণত হতে পারে। কারণ এমনিতেই বাংলাদেশের মানুষের মধ্যে একটা ভারত বিরোধী মানসিকতা রয়েছে, সেটা আরও ভয়ঙ্কর বেড়ে যেতে পারত। কেউ মনে করেন ভারত ভেবেছিল নতুন এক ক্ষমতার ভারসাম্য তৈরি হবে, যেটা হয়তো হাসিনা যুগের মতো ভারতের ঘনিষ্ঠ হবে না, কিন্তু একেবারে শত্রুও হবে না। আবার এমন ব্যাখ্যাও কিছু কিছু জায়গা থেকে মানুষ দিয়েছেন, বিশ্লেষকরা, যে দিল্লির আশা ছিল বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের সরকারের পতনের পর অন্তত একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অপেক্ষাকৃত সুস্থ রাজনৈতিক কাঠামো ফিরবে, যেটা শেখ হাসিনার আমলেও ছিল না সেভাবে। আবার চীনের সঙ্গে হাসিনা সরকারের ক্রমবর্ধমান বাণিজ্য, অর্থনৈতিক সম্পর্ক ভারত এবং আমেরিকা এই দুই শক্তির কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠেনি। তাই হাসিনা সরকারের পতন ভারত না চাইলেও পরবর্তী সরকারের সঙ্গে কাজ চালানো গোছের সম্পর্ক তৈরি হওয়ার একটা বাসনা এবং বাংলাদেশের মানুষের মন থেকে ভারত বিরোধিতার পরিমাণ কমাতে শেখ হাসিনার পেছনে সেভাবে দাঁড়ায়নি ভারত। কিন্তু এখন স্পষ্ট ভারতের সেই আশার বড় অংশই অপূর্ণ। এখানেই নাটকীয় মোড়। ভারত যেটাকে হয়তো নিয়ন্ত্রিত পরিবর্তন ভেবেছিল, সেটাই কি এখন অনিয়ন্ত্রিত ঝুঁকিতে পরিণত হচ্ছে? তারেক রহমানকে কেন্দ্র করে যে সরকার বা ক্ষমতা কাঠামো দাঁড়িয়েছে বলে আলোচনা চলছে, সেটিকে নিয়ে এখন তিনটে বড় অভিযোগ সামনে আসছে এবং সেই অভিযোগগুলো ক্রমশই কিন্তু খুব শক্ত হচ্ছে। প্রথমত, রাজনৈতিক অন্তর্ভুক্তি বাড়েনি, বরং বিভাজন আরও বেড়েছে। ব্যাখ্যার প্রয়োজন নেই, কারণ আওয়ামী লীগের মতো যে নিরপেক্ষ সেকুলার, আপাত সেকুলার যে শক্তি, রাজনৈতিক শক্তি, তাকে বাইরে আইন করে বাইরে বের করে দিয়েছে তারেক রহমান সরকার। দ্বিতীয়ত, প্রশাসনিক দক্ষতা ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় ব্যর্থতা সাধারণ মানুষের ক্ষোভ বাড়িয়েছে ভয়ঙ্করভাবে তারেক রহমান সরকারের বিরুদ্ধে। তৃতীয়ত, কৌশলগত ভারসাম্য রক্ষা না করে তারেক রহমান সরকার চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর পথে হাঁটছে, এই ধারণা ক্রমশ শক্তিশালী হচ্ছে দিল্লির ক্ষমতার বৃত্তে। এই চিত্রটি ভারতীয় কৌশলবিদদের চোখ দিয়ে দেখুন। দিল্লি যদি দেখে বাংলাদেশে এমন একটি সরকার বসেছে যে সরকার অর্থনীতি সামলাতে পারছে না,
জনরোষ নিয়ন্ত্রণ করতে পারছে না, রাজনৈতিক বৈধতা জোরদার করতে পারছে না, দেশের শান্তি ফেরাতে পারছে না, আর সেই দুর্বলতা ঢাকতে চীনের দিকে ঝুঁকছে, তাহলে কি ভারত নিশ্চুপ বসে থাকবে? না, সম্ভাবনা খুব কম। কারণ ভারতের কাছে বাংলাদেশের তিনটি জিনিস একসঙ্গে গুরুত্বপূর্ণ: স্থিতিশীলতা, নিরাপত্তা এবং কৌশলগত ভারসাম্য। আর এখন যদি এই তিনটি একসঙ্গে নড়ে যায়, তাহলে দিল্লি নতুন করে হিসাব করবেই। বিশেষ করে চীনের প্রসঙ্গে তো বটেই। চীন শুধু রাস্তা বানায় না, শুধু ঋণ দেয় না, শুধু অবকাঠামো গড়ে না, চীন প্রভাব তৈরি করে, নির্ভরতা তৈরি করে, রাষ্ট্রযন্ত্রের উপর দীর্ঘমেয়াদী কৌশলগত চাপ তৈরি করে। বন্দর, বিদ্যুৎ, যোগাযোগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, একবার যদি এসব খাতে চীন গভীর প্রবেশ করার পথ তৈরি করে ফেলে, গভীরভাবে প্রবেশ করে, তাহলে সেটি আর কেবল ব্যবসা থাকে না, সেটি হয়ে ওঠে ভূ রাজনীতি। আর ভারত এই ভাষা খুব ভালো করেই বোঝে। দিল্লি জানে বাংলাদেশ যদি এমন পথে এগোয় যেখানে অর্থনৈতিক বিপর্যয় সামাল দিতে গিয়ে সরকার চীনা সমর্থনের ওপর ক্রমশ নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে আগামী কয়েক বছরে গোটা পূর্বাঞ্চলীয় কৌশলগত মানচিত্র বদলে যেতে পারে। তার সঙ্গে আরও একটি আশঙ্কা জুড়ে দিন: অর্থনৈতিক কষ্ট বাড়লে, রাজনৈতিক বৈধতা কমলে, রাষ্ট্রশক্তি দুর্বল হলে সবার আগে কারা সুযোগ নেয়? সংগঠিত মৌলবাদী শক্তি, উগ্র মতাদর্শ আর অন্য দেশের ছায়া। এই মৌলবাদী শক্তির যেসব ছায়া নেটওয়ার্ক, তারা শক্তিশালী হয়। দক্ষিণ এশিয়ার ইতিহাস বারবার সেটাই দেখিয়েছে। ভারত এই দিকটা কখনো হালকাভাবে দেখে না, দেখতে পারে না। কারণ দিল্লির কাছে বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা কোনো অভ্যন্তরীণ বিষয় নয়, সেটি সরাসরি ভারতের সীমান্ত, নিরাপত্তা এবং উত্তর পূর্বাঞ্চলের স্থিতির সঙ্গে জড়িয়ে যায়। ভারতের পেটের মধ্যে ভৌগোলিক অবস্থান যে দেশের, সেই দেশ অসুস্থ হলে তার প্রভাব ভারতের সারা শরীরে পড়বেই। এখন প্রশ্ন হলো, তাহলে কি করবে ভারত? বিকল্প সরকার প্রতিষ্ঠার আলোচনা কি সত্যিই শুরু হয়ে গেছে? অফিশিয়ালি কেউ বলবে না, এ কথা বলতে পারে না। দক্ষিণ এশিয়ার ক্ষমতার রাজনীতি এমনই। এখানে সরকার বদলাও এই শব্দটি খুব কম ব্যবহৃত হয়, তার বদলে বলা হয় জাতীয় সমঝোতা, অন্তর্বর্তী ব্যবস্থা, গ্রহণযোগ্য নির্বাচন, স্থিতিশীলতা পুনরুদ্ধার, রাজনৈতিক পুনর্বিন্যাস। কিন্তু ভাষা যাই হোক, বার্তা একটাই। ভাষার মারপ্যাচ সরিয়ে দিলে বার্তা দাঁড়ায় বদল চাই, বদলানো চাই। যদি বাংলাদেশের বর্তমান তারেক রহমান সরকার ভারতের কাছে অ্যাসেট না থেকে লায়াবিলিটি হয়ে ওঠে, তাহলে দিল্লি নতুন বিকল্পের দিকে তাকানো শুরু করেছে। যদি বর্তমান কাঠামো জনরোষ, অর্থনৈতিক সংকট আর কৌশলগত বিভ্রান্তিতে ডুবে যায়, তাহলে কি ক্ষমতার নতুন সমীকরণ তৈরি হবে? যদি চীনের দিকে অতিরিক্ত ঝুঁকে পড়া স্পষ্ট হয় বাংলাদেশের, তাহলে কি ভারতের ধৈর্যের সীমা ফুরবে? এই প্রশ্নগুলো এখন আর কেবল রাজনৈতিক গুঞ্জন নয়, এগুলো ধীরে ধীরে কৌশলগত আলোচনার কেন্দ্রে উঠে আসছে। তবে আর একটা বাস্তবতাও আছে, সেদিকেও ধ্যান দিতে হবে। ভারত খুব ভালো করেই জানে বাংলাদেশে প্রকাশ্যভাবে কাউকে বসানো যায় না। যে সরকারকে ভারত ঘনিষ্ঠ বলে চিহ্নিত করা হবে, তার বিরুদ্ধে জনমত তৈরি করা খুব সহজ। ফলে দিল্লি যদি কোনো নতুন সমীকরণ খোঁজে, সেটি হবে আড়ালে, ধাপে ধাপে এবং এমনভাবে যাতে দেখানো যায় সব কিছুই বাংলাদেশি রাজনৈতিক বাস্তবতার স্বাভাবিক
ফল। অর্থাৎ লক্ষ্য হতে পারে ব্যক্তি নয়, একটি কাঠামো, এমন একটি কাঠামো যেখানে সরকার বদলালেও রাষ্ট্রের কৌশলগত দিক চিহ্ন পুরোপুরি পাল্টায় না। এমন একটি কাঠামো যেখানে চীনের প্রভাব সীমাবদ্ধ থাকবে। এমন একটি কাঠামো যেখানে মৌলবাদী শক্তি রাষ্ট্র ক্ষমতার দরজায় পৌঁছতে পারবে না। এবং এমন একটি কাঠামো যেখানে ভারত অন্তত নিশ্চিত থাকবে বাংলাদেশ ভারতের নিরাপত্তা সমস্যার উৎস হবে না। কিন্তু এখানেই সবচেয়ে কঠিন সত্যটা সামনে আসে। বাংলাদেশের মানুষ কি এসব ভূ রাজনৈতিক হিসাব নিয়ে মাথা ঘামায়? সাধারণ মানুষ কি দিল্লির নিরাপত্তা, বেজিংয়ের কৌশল বা আঞ্চলিক ভারসাম্যের তত্ত্ব নিয়ে দিন কাটায়? না। সাধারণ মানুষ ভাবে তাদের বাজার দর নিয়ে, চাকরি নিয়ে, তাদের চিকিৎসা নিয়ে, বিদ্যুৎ, জ্বালানি, আয়, নিরাপত্তা, ভবিষ্যৎ এসব নিয়ে। তারা এমন সরকার চায় যে সরকার অন্তত জীবনটাকে সহনীয় করে তুলবে, সন্ত্রাসমুক্ত শান্তির জীবন, আইনের শাসন। আর এখানেই তারেক রহমান সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা, যদি বর্তমান অভিযোগগুলো সত্যি হয়। কারণ রাজনৈতিক স্লোগান দিয়ে কিছু সময় টিকে থাকা যায়, কিন্তু খালি পেট, ভাঙা অর্থনীতি, অকার্যকর প্রশাসন আর অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন শাসন টিকিয়ে রাখা যায় না। যে সরকার জনগণকে স্বস্তি দিতে পারে না, সে সরকার বাইরে যত সমর্থনই পাক, ভেতরে ভেতরে ফাঁপা হয়ে যায়। যে সরকার স্থিতিশীলতা আনতে পারে না, সে সরকার কৌশলগত অংশীদারের কাছেও বোঝা হয়ে ওঠে। আর যে সরকার ভারসাম্য না রেখে একদিকে হেলে পড়ে, সে সরকার শেষ পর্যন্ত নিজের পতনের বীজ নিজেই বোনে। সুতরাং আজ বাংলাদেশের রাজনীতিতে আসল প্রশ্ন একটাই, ক্ষমতায় কে আছে সেটা নয়, টিকতে পারবে কে ক্ষমতায়, সেটাই প্রশ্ন। ভারতের এবং আমেরিকার কাছে দরকার এমন সরকার যে দিল্লির নিরাপত্তার স্বার্থের বিরুদ্ধে যাবে না, ওয়াশিংটনের নিরাপত্তার স্বার্থ দেখবে। চীনের কাছে দরকার এমন সরকার যে বেজিংকে আরও গভীর প্রভাবের সুযোগ দেবে। আর বাংলাদেশের জনগণের কাছে দরকার এমন সরকার যে তাদের জীবনকে বিপর্যয় থেকে টেনে তুলবে। এই তিন চাহিদার সংঘর্ষেই আজকের বাংলাদেশের রাজনীতির কেন্দ্র। এবং যদি বর্তমান সরকার এই তিন দিকের একটিও সামলাতে ব্যর্থ হয়, তাহলে বিকল্প ক্ষমতার আলোচনা আর গোপন থাকবে না, সেটি হয়ে উঠবে প্রকাশ্য রাজনৈতিক বাস্তবতা। বাংলাদেশ এখন শুধু একটি দেশের অভ্যন্তরীণ সংকটের মধ্যে নেই, বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে এক ভূ রাজনৈতিক সড়ক বাতির সামনে। একদিকে ভারত, আমেরিকা, অন্যদিকে চীন, আর মাঝখানে ক্ষুব্ধ জনগণ, ভাঙা অর্থনীতি এবং ক্ষমতার নির্মম অঙ্ক। এখন দিকে দেখার বিষয় এই অঙ্ক কে মেলাতে পারে। তারেক রহমান সরকার প্রতিষ্ঠার ঠিক আগে ও পরে যেভাবে বন্ধুত্ব ও সহযোগিতার বার্তা নিয়ে এগিয়ে এসেছিল ভারত, হঠাৎই সেই আশা থমকে গেছে। গঙ্গা জল বন্টন চুক্তির নবায়ন, তিস্তা প্রকল্প চুক্তি থমকে গেছে। ভিসা ব্যবস্থা সরলীকরণ হাসিনার আমলের মতো হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। ট্রান্সশিপমেন্ট স্বাভাবিক হয়নি, ব্যবসা বাণিজ্য সেগুলোও স্বাভাবিক হয়নি। আরও অজস্র বিষয় রয়েছে। একটা অদৃশ্য কাঁটা সম্পর্কে রসায়নকে সহজ হতে দিচ্ছে না। এই কাঁটা যে শুধু দুই দেশের সম্পর্কের পথকে রক্তাক্ত করছে তা নয়, বাংলাদেশের মানুষের জীবনেও সংকট তৈরি করছে। সরকারের ওপর আস্থা হারাচ্ছে মানুষ। আর ইন্ডিয়ার ইতিহাস বারবার দেখিয়েছে, যে সরকার নিজের জনগণের আস্থা হারায়, সে সরকার শেষ পর্যন্ত শুধু বিরোধীদের কারণে পড়ে যায় না, পড়ে যায় তার ব্যর্থতার ওজনে। বাংলাদেশের আকাশে নতুন পরিবর্তনের মেঘ এখনও প্রকাশ্য নয়, তাহলেও মনে রাখতে হবে সেটা যে কোনো একদিন প্রকাশ্য হবেই। আর হঠাৎ এটা তৈরি হয়নি একদিনে, সেটা তৈরি হয়েছে ভুল হিসাব, ব্যর্থ শাসন, বাড়তে থাকা জনরোষ আর বিপজ্জনক কৌশলগত
ভুল বোঝাবুঝির ওপর দাঁড়িয়ে।